একটা মানুষকে শারীরিকভাবে যতটা না আঘাত করা যায়, রিভেঞ্জের ক্ষেত্রে মানসিক অত্যাচার দিয়ে ঠিক ততটা করা যায়। এই বই না একটা লাইন আছে খুব সুন্দর, যে সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতে এসে ধরা দেয়। হিট করলা কথা দিয়ে কিংবা এমন একটা যন্ত্রণা দিয়ে যেটা ফাইন্যান্সিয়ালি যেটা তার মাথায় 24 ঘন্টা ঘুরতে থাকবে, এর থেকে যন্ত্রণার আর কিছু নাই। এই গল্পের কিন্তু মেইন মোটোটা অন্য জায়গায়, যে তুমি যে কোনো পরিস্থিতিতে যেখানেই থাকো না কেন তোমাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। মাসুদ রানা বা তিন গোয়েন্দা আমাদের কেন এত পপুলার, কেন এত পছন্দ, কারণ কি মাসুদ রানা যা কিছু করে, এই যে ডিটেকটিভ, দেশ বিদেশ, এগুলো না নিজে ফিল করতে পারে। আচ্ছা আমি মাসুদ রানা, আমি মনে হয় হচ্ছে তোমার কিশোর পাশা, ঠিক আছে, তখন মজা লাগে যে আচ্ছা ফিকশন নভেলের তো এইটাই মজা, যে আমি বিশাল কিছু হয়ে হচ্ছে যে দেশকে শাসন করতেছি, আমি হচ্ছে যে বা মানুষজনকে বাঁচাইতেছি। এই বইয়ে আঙ্গুল দিয়ে দেখায় দিবে যে তোমার সাথে যেটা হয়েছে বা তুমি যেটা কারোর সাথে করছো এটা তোমার কাছে ফিরে আসবেই। আমাদের এখনকার বিশ্বের যে পরিস্থিতি, এটা যে এখন না, এটা যে 100-200 বছর আগে থেকে, এইটা খুব সুন্দরভাবে এই বইগুলোতে ফুটায় তোলা হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রমজান অ্যান্ড ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকে বরাবরের মতোই আমার কোহোস্ট হিসেবে আছে মাইশা রশিদ। মাইশা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা কোন বই নিয়ে কথা বলছি? আজকে আমাদের বই হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। ইটস আ ঢাউস মার্কা বই, বাট প্যারা খাওয়ার কিছু নাই। এই বই যদি মানে এই বই না অনেকগুলো ভার্সন আছে, এটা আছে একটু ছোট আছে, অডিও স্টোরি আছে। সো পাঠক যে কোনো মাধ্যম থেকে যদি পড়ে, হ্যাঁ বেস্ট হচ্ছে এইটা পড়া, তাহলে হচ্ছে আমি একদম পাঠককে ঠিকঠাক একটা পারবে। কথা বলে, আমি কিন্তু এই বইটা পড়ি নাই, দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি অডিও স্টোরি শুনছি। হ্যাঁ, বাট অডিও স্টোরিটা খুব সুন্দরভাবে সাজানো, সানডে সাসপেন্স আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমাকে তুমি শুনতে বলছিলা। আচ্ছা, তোমার কেমন লেগেছে বলো বই? আমার কেমন লাগছে, এই বইটা পড়ার পর না মিশ্র অনুভূতি থাকে। হুম হুম। মানে এই বইয়ের সবচেয়ে করুণ দিকও আছে, আবার সবচেয়ে আনন্দের দিকও আছে। একটা লাস্ট হোপ থেকে লাইফে অনেক কিছু অর্জন করে ফেলা, কিন্তু দিন শেষে আবার একা হয়ে যাওয়া, মানে এই ব্যাপারটা খুবই হার্ট টাচিং। আমার কাছে এই বইটা পড়ে ভালো লাগছে আমি বলবো না, মানে একটা কেমন বিষণ্ণতা ছিল, মানে মুরাকামি পড়ে যেরকম একটা বিষণ্ণ বিষণ্ণ লাগে ঠিক এরকম। বাট কেন জানি মানে আমাকে যদি ধরো আমাকে বলে কেউ যে ভাইয়া, এটা তো আমি তোমাকে সাজেস্ট করছিলাম, হ্যাঁ, যে ভাই আপনার লাইফে পড়া বেস্ট একটা বই সাজেস্ট করেন, হ্যাঁ, মানে আমি চোখ বন্ধ করে ভাই নেন দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো আলেকজান্ডার দুমাস পড়েন, ইটস দ্য বেস্ট বুক ফর মি। বিকজ এই বইটা যখন হচ্ছে, এই বই যখন অডিও স্টোরিটা আমি শুনি, সেটা গল্পটা একটু তোমাকে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাসায় তো আমি আমার রুমে একাই থাকি, বাট সামহাও একদিন হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য ভাইয়া আমাদের বাসা দুইটা, একটা গ্রামে একটা টাউনে। সো ভাইয়া বাসায় যেতে পারি নাই, আমার রুমে ছিল। এখন ওই ভাইয়াকে আমি এমনি অনেক ভয় পাই। সো ভাইয়া পাশে, আর আমি তো নর্মালি কি হয়, তোমার বড় ভাই তোমার রুমে থাকলে বা আমাদের যা ছেলেদের ক্ষেত্রে বড় ভাই যদি রুমে থাকে, আমরা হচ্ছে চুপচাপ ভদ্র ছেলের মতো হচ্ছে খাই দেয় এসে ঘুমাই দেয়, ঠিক আছে, কোনো ফোন টোন টিপতে পারি না বা রিলস দেখতে পারি না বা অন্য যে ব্যাপার স্যাপারগুলো। আমি ওই সময় প্রচুর অডিও বুক শুনতাম আর কি, এখন যেভাবে শুনি তার চেয়েও বেশি শুনতাম। এখন তো সময়ের অভাবে একটু কম হয়। আহ, ওইখানে হচ্ছে আবু বক্কর সিদ্দিক নামে এক ছোট ভাই আমাকে সাজেস্ট করে এই বইটা আর কি, অডিও বুক। তো ভাইয়া পাশে শুয়ে আছে, আর আমি কি করব, নর্মালি হচ্ছে ঘুমায় যাব। বাট আমি এই বই অডিও স্টোরিটা যখন শোনা শুরু করি, এই অডিও স্টোরিটা যখন শেষ হয়, তখন হচ্ছে যে ফজরে আজান দিচ্ছে মোটামুটি, আর আমার মোটামুটি অডিও স্টোরি শোনা শেষ। তো এতটা চমৎকার বা এতটা ভালো লেগেছিল যে আমি চুপটি করে জাস্ট ফোনটা কানের সাইডে রেখে এইভাবে করে আমি পুরো অডিও স্টোরিটা শুনেছি। ভাইয়াকে বুঝতে দিচ্ছি না যে আমি জেগে আছি, কিন্তু আমি পুরো 6 ঘন্টা হচ্ছে জেগে থেকে অডিও স্টোরিটা শুনেছি। এতটা চমৎকার লেগেছে আমার কাছে। আলেকজান্ডার দুমাস আরও অনেক বই আছে, আমার মনে হয় পাঠক ওগুলোর সাথে রিলেট করতে পারবে। থ্রি মাস্কেটিয়ার্স হ্যাঁ, এটা সবাই, খুবই পপুলার। হ্যাঁ খুবই পপুলার। তারপর হচ্ছে একটু কম পপুলার হচ্ছে তোমার থ্রি মাস্কেটিয়ার্সের পরের যে পর্বটা, সেটা হচ্ছে তোমার 20 ইয়ার্স আফটার, এই বইটা। সো আলেকজান্ডার দুমাস আসলে আমার পছন্দের রাইটার অবশ্যই বিভূতি, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র। তারপরেও এই মানুষটাকে আমি আগায় রাখি এই একটা বইয়ের জন্য। এই বইটা মানে তুমি যদি হচ্ছে এই বই না ধরো ক্যাথলিক বলো, রাজনৈতিক ব্যাপার-স্যাপার বলো, অনেক কিছু আছে, কিন্তু আমরা আসলে ডিপ ড্রাইভ করতে চাই না। আমরা একটু ছোট্ট করে জাস্ট আগ্রহ তৈরি করতে চাই আমাদের পাঠকদেরকে, যাতে তারা হচ্ছে এই বইটা পড়ে। কারণ ইটস আ সুইট অফ রিভেঞ্জ। এই বই হচ্ছে তোমাকে শিখাবে নেভার গিভ আপ। এই বইয়ের নায়ক অ্যাডভান দান্সের, এই বইয়ের যে হচ্ছে তোমার ইয়া
হ্যাবে ফারিয়া থেকে শুরু করে সবকিছুই এত সুন্দর। আমাকে একটু বলো যে এই বইয়ের কোন পার্টটা তোমার বেস্ট লাগছে? লাইফে প্রত্যেকটা মানুষের হুম, এমন একজন থাকা দরকার যে তাকে তার লাস্ট পয়েন্ট থেকে পিক করে এনে একটা স্পেস দিবে যে জিলে আপনি জিন্দেগি। তো এই বইয়ের ট্রু, ট্রু। যখন একদম আমার লাইফে কোনো হোপ নাই, আমি একটা অন্ধকার কুটিতে আটকে গেলাম এবং আমার সামনের দিনে মৃত্যু ছাড়া আমি কিছুর জন্য অপেক্ষা করতে পারি না, এই মোমেন্টে যখন আমার লাইফে একজন আসলো যে কিনা আমাকে একটা আলো দেখাইলো এবং বলল নাও বাকিটা তুমি তোমার মতো করে করো। ট্রু। এবং এই জায়গাটা যখন আমি পড়তেছিলাম তখন আমি নিজের লাইফের সাথে রিলেট করতে পারতেছিলাম যে আচ্ছা আমিও এমন, আমরা প্রত্যেকেই হ্যাঁ, এমন হ্যাঁ, একটা সময় প্রত্যেকের থাকি লাইফে যে স্ট্রাগল আছে। খুবই ডিপ্রেস থাকি কিংবা আমি কোনো আশা পাচ্ছি না, আমি কি করব কি হবে, এই সিচুয়েশনে আমাদের কেউ না কেউ এসে বলে আচ্ছা তুমি এটা করো, ভালো হলেও হতে পারে। এবং এই গল্পের এই জায়গাটা আমাকে খুব বেশি টাচ করছে। ট্রু। আচ্ছা, আমাদের ধরো যদি গল্পের মধ্যে একটু আমরা ডিপ ড্রাইভ করি, ডিপ ড্রাইভ বলতে যে আমাদের যে হচ্ছে তোমার গল্পের নায়ক অ্যাডভান দান্তেস, যে ডান্টেস। একটা জাহাজে কাজ করে, পরে হচ্ছে জাহাজ থেকে ফিরে এসে আবার জাহাজের প্রধান হয়। হুম তার বিয়ে থেকে তার উপর দেশদ্রোহী অ্যালিগেশন দিয়ে তাকে হচ্ছে স্যাটোডিপে পাঠায় দেওয়া হয়। হুম হুম। স্যাটোডিপ হচ্ছে তোমার এমন একটা কারখানা যেখানে কারাগার, যেখানে হচ্ছে তোমার কখনো কোনো মানুষ ওখান থেকে আর জীবিত হয়ে ফিরে আসেনি। সেই জায়গাতে গিয়ে তার দেখা হয় হচ্ছে আগের একটা বন্দির সাথে, যে হচ্ছে একটা মন্ত্রী সচিব ছিল। এবং হচ্ছে তার সাথে দেখা হওয়ার পর সে কিভাবে আসলে জীবনে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে, এবং কিভাবে পরে ফেরত এসে যে তাকে যে দেশদ্রোহী মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের সাথে কিভাবে মোকাবেলা করে, সেটা পুরোটা নিয়ে আসলে আমাদের এই গল্পটা। এই গল্পটা আমাকে হচ্ছে যে এক জায়গায় খুব বেশি ইন্সপায়ার করে, তুমি যেইটা বললা সেম, যে নেভার গিভ আপ। হুম হ্যাঁ, এডমন্ড দান্তেস যখন হচ্ছে তোমার কারাগারে, তখন কিন্তু ও নিজেই মৃত্যু কামনা করতেছিল যে আমার হ্যাঁ মৃত্যু হয়ে যাক। কারণ এই জীবনে লাভ কি, যে আমি সারাদিন একটা অন্ধকার ঘরে আছি, আমাকে ৩ বেলা খাবার দিচ্ছে, আমি জাস্ট খেয়ে বেঁচে আছি। কিন্তু ও যখন দেখলো এই যে বাইরের যে আমাদের দেশের বাইরের যে কিশোর ক্লাসিকগুলো কেন এত জনপ্রিয় বা কেন এত চমৎকার, যে ও যখন বাইরে দেখলো যে অ্যাবে ফারিয়া নামে এক বৃদ্ধ, যে হচ্ছে তোমার মন্ত্রী সচিব ছিল, তাকে ওখান থেকে দেশদ্রোহী মামলা দিয়ে তাকেও এখানে আনা হয়েছে। সে তোমার ওই ঘরের মধ্যে থেকে নিজে নিজে চাকু তৈরি করেছে, মানে ছুরি, সেটা দিয়ে খুঁড়ে খুঁড়ে সে পালাতে গেছিল, কিন্তু ম্যাপটা ভুল হয়ে অ্যাবে ফারিয়ার রুমে চলে আসছে, অ্যাডভান দান্তেজের হ্যাঁ রুমে দা চলে আসছে। এবং সেখান থেকে না ও ইন্সপিরেশন পাইছে যে তখন কিন্তু অ্যাডভান দান্তেজের হচ্ছে ঈশ্বরের প্রতি সব ধরনের বিশ্বাস চলে গেছে, কিন্তু ওই বৃদ্ধর কিন্তু ঈশ্বরের প্রতি কখনো বিশ্বাস যায় নাই। ও বলেছে যে যেটাই করুক ভালোর জন্য করা। এখন ধরো তুমি জেলে ঢুকে গেছো, তোমাকে একজন এসে বলতেছে ঈশ্বর যা করুক ভালোর জন্য করছে, এটা তুমি রিলেট করতে পারবা? এই বিশ্বাসটা মানুষ খুব কম মানুষ ধরে হ্যাঁ, হ্যাঁ, রাখতে হ্যাঁ, পারে। হ্যাঁ। এবং আমাদের যেই রিয়েল লাইফে একটু খারাপ হলেই না আমরা বলি ইস আল্লাহ আমার কপালে এটা রাখছে, ট্রু, মানে ট্রু। আমরাও কিন্তু এই জিনিসটা করে ফেলি। বাট এই গল্পে আমার কাছে মনে হয় রিভেঞ্জ অফ নেচার যে একটা কথা আছে, হ্যাঁ, এইটা একদম পাই টু পাই হিসাব করে দেওয়া। ট্রু। আমাদের ডিভেন্ট অফ নেচারের কথা যখন বললা, প্রকৃতির প্রতিশোধ আমাদের বাংলা সাহিত্যের একটা মানুষ খুব সবসময় নিয়ে থাকে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ইনহেনার গল্পে ধরো তুমি কোনো ওনার কোনো ক্যারেক্টার হচ্ছে কোনো অপরাধ করছে, ওনার গল্পে উনি এমনভাবে ওনাকে মেরে ফেলে বা দমায় রাখে যেটা প্রকৃতির, যেমন ধরো সাপ কামড়াইছে, হুম কিংবা হচ্ছে তোমার উপর কোনো, মানে এই যে প্রকৃতির পরিশোধ, এটা নজরুল খুব ভালো মতো নিয়ে থাকে আর কি। তো এই গল্পের যখন তোমার হচ্ছে একদম তুমি যেটা বললে যে শেষের দিকে গিয়েও হচ্ছে যে, এই কারণে মনে হয় তোমার একটু কম ভালো লেগেছে, যে শেষের দিকে গিয়েও মানুষটা একা। বাট ইচ অ্যান্ড এভরি পার্ট এত সুন্দর করে আমাদের লাইফের পার্টগুলোকে তুলে ধরা, এই জন্যই মনে হয় উপন্যাসিক যারা আছে তারা আসলে, মানে যারা সবচেয়ে সেরা উপন্যাসিক হয় তারা এরকমই হয়, যে তারা প্রত্যেকটা জিনিস লাইফের পার্টের সাথে তুলে ধরে। যেমন আমি যদি তোমাকে বলি, যারা টিজনেস এগুলো করতে চাই, তুমি আদর্শ হিন্দু হোটেল পড়েছো। হ্যাঁ সো আদর্শ হিন্দু হোটেল কিন্তু একটা ক্লাসিক উপন্যাস, কিন্তু কি শেষমেশ হচ্ছে যে একটা মানুষের স্বপ্নের সাথে রিলেট করে স্টোরিটাকে দাঁড় করানো। হুম এইভাবে আর কি। তুমি যে অডিও স্টোরিটা শুনেছো, এটার মূল ক্যারেক্টার যে ছিল তোমার হচ্ছে গৌরব চক্রবর্তী, মানে অ্যাডভান হ্যাঁ দান্তেজের হ্যাঁ যে, দান্তে হ্যাঁ, যেটা যে উনি ভয়েসটা ভয়েসটা দিয়েছে, এর না অদ্ভুত একটা কাহিনী ঘটেছে, আমি তোমাকে বলি। অডিও স্টোরি কতটা ফেমাস, যে
গৌরব চক্রবর্তী এতদিন ধরে ওর বিভিন্ন, গৌরব চক্রবর্তী হচ্ছে তোমার আমাদের ফেলুদা বলতে আমরা যাকে চিনি, সব্যসাচী হাজরা তার ছেলে আর কি। উনি অনেক কিছু সিনেমা টিনেমা এতদিন ধরে করেছে, কিন্তু এই মানুষ যেদিন এসে এডমান দান্তেজের ভয়েস দিল, উনি বিকাম আ ফ্যামিলার, যে উনি এতদিন ধরে সিনেমা টিনেমা করেছে ওটাতে যতদিন না ফেস পাইছে, মানে ফেস ভ্যালু পেয়েছে, তার চেয়ে ফেস না দেখায় ভয়েস দিয়ে তার চেয়ে বেশি ফেস পাই গেছে। ইটস আ ওয়ান্ডারফুল। মানে অডিও স্টোরির করে যে মানুষ এতটা ফেমাস হইতে পারে, এটা আমি গৌরব চক্রবর্তীর আগে বুঝতাম না। হিস্টোরিক্যাল ফিকশন আমরা যেগুলো শুনি ওখানে না ভয়েসটা একটু অন্যরকম হতে হয়, মোটা হবে, একটু গাম্ভীর্য থাকবে। এবং এটা শোনার সময় আমি ঈদের ছুটিতে কিন্তু এই বইটা শুনছি, বেশ কিছুদিন হয়েছে মাত্র। তো তখন আমার কাছে রাতের বেলা মনে হচ্ছে আচ্ছা ওনার ভয়েসে মানুষকে অ্যাট্রাক্ট করার একটা ওয়ে আছে, যে এত বড় স্টোরি না তো মানুষ শুনতে পারবে না, 6টা ঘন্টা কিন্তু কম কথা না একটা স্টোরি শোনা। ইটস আ ট্রু, বিকজ যে মানে তোমাকে ধরে না থাকলে স্টোরি কে জোর করে এখন আর শুনবে তোমার গল্পটা। সো স্টোরি, আমাদের অডিও স্টোরি যদি এত সুন্দর হয়, চিন্তা করো যে আমরা যারা বইটা পড়েছি বা পড়বো তারা আসলে কতটা মজা পাবে। এডমান দান্তেজের একটু যদি আমরা গল্প বলি, যে ধরো ও যখন জেল থেকে কিভাবে বের হয়, ও যখন বের হয়ে গেছে জেল থেকে, তখন কিন্তু তার যে শত্রুরা, একটা হচ্ছে তোমার ধরো বিচারকের প্রধান, একটা হচ্ছে সৈনিকের প্রধান ছিল, একটা হচ্ছে তোমার ব্যাংকার, মানে একদম এলিট ক্লাসে মানুষজন। তাহলে তুমি জেল পালানো একটা আসামি, কিভাবে তাদেরকে প্রতিশোধ নিবা? তুমি চাইলে তো তাদেরকে গুলি করে শেষ করে দিতে পারো, বাট এখানে হচ্ছে এডমান দান্তেজ একটা কথা বলে, যে ওরা আমাকে যেভাবে মেরেছে, যে ধরো ওর বিয়ের আসর থেকে ওকে উঠায় নিয়ে যায় ইয়াতে ফেলছে, ওই সেটো ডিপে ফেলছে, ঠিক আছে। অ্যাবে ফারিয়ার সাথে যখন হচ্ছে তোমার ধরো এডমান দান্তেজের দেখা হয় আর কি, তখন যখন অ্যাবে ফারিয়া যখন তোমার এডমান দান্তেজকে গুছায়া ওর স্টোরিটা শুনে, তখন কিন্তু অ্যাবে ফারিয়া বলতে খুব ভালো মতো বলে দিতে পারে যে কে তোমাকে এখানে জেলে পাঠাইছে, তোমার কাছের মানুষই তোমার হচ্ছে যে সর্বনাশটা করেছে। তখন না এডমান দান্তেজ হচ্ছে যে প্রতিশোধের কারণ, মানে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, যে আমি যদি একবার এখান থেকে বের হই, আমার জীবন যে শেষ করে দিচ্ছে আমিও তাদেরকে শেষ করে দিব। বাট এইখানে অ্যাবে ফারিয়া, আমার মনে হয় আমার এই গল্পে এডমান দান্তেজের চেয়ে আমার প্রিয় চরিত্র হচ্ছে অ্যাবে ফারিয়া, যে আসলে লাইফটাকে, স্বপ্নটাকে সাজায় দেয়। যেমন ধরো তোমার অ্যাবে ফারিয়ার কথা যদি বলি আমি এডমান দান্তেজে, যে একটু সময় নিয়ে, যে ধরো তোমার ও যখন জানতে পারলো যে ওর বন্ধুরা ওর ক্ষতি করেছে, তাকে এখান থেকে বের হতে হবে, তাদেরকে রিভেঞ্জ নিতে হবে। এখন একটা নর্মাল মানুষ কি করবে? বের হওয়ার চেষ্টা করবে, কোনো মতে ধরো জেল থেকে বের হলো, তারপর কি করবে? ওই গুপ্তচরের মতো গুলি টুলি করে শেষ করে দেবে। বাট এই জায়গায় না গল্পের টুইস্ট আসলে, যে অ্যাবে ফারিয়া হচ্ছে জেলের মধ্যে তাকে বললো যে তুমি যাদেরকে প্রতিশোধ নিবা তারা হচ্ছে এখন এলিট শ্রেণী, তুমি একটা গুন্ডা হয়ে তাদেরকে প্রতিশোধ নিতে পারবে না, তোমাকেও পাওয়ারে আসতে হবে, এলিট হইতে হবে। ও অ্যাবে ফারিয়া যেহেতু সচিব ছিল, সে রাজনীতি জানতো, ধর্মীয় ব্যাপার স্যাপার জানতো, সব কিছু জানতো। সব কিছু হচ্ছে অ্যাবে ফারিয়া এডমান দান্তেজকে শিখায় আস্তে আস্তে, যে পলিটিক্স কী, পাওয়ার কী, এবং হচ্ছে অ্যাবে ফারিয়া যে একটা গুপ্তধনের ব্যাপার স্যাপার জানতো সেটা তার সাথে শেয়ার করে। এবং একটা সময় আমরা দেখি গল্পে যে নায়ক হচ্ছে তোমার ইয়া থেকে বের হয়, হচ্ছে তোমার জেল থেকে বের হয়, এবং তার বন্ধুরাও না তাকে সেম কোশ্চেনটা করে যে এদের জন্য এত কিছু করার কি দরকার আছে, এই তিনজনকে গুলি করে মেরে ফেলে দিতে হয়। কিন্তু ও বলছিল আসলে যে অ্যাবে ফারিয়া আমাকে শিখিয়েছিল যে তাদেরকে খুন করতে হলে বা তাদের কাছে প্রতিশোধ নিতে হলে আমাকে তাদের লেভেলে যাইতে হবে, তাদেরকে ইয়ে করতে হবে। সো ও যখন ধরো তোমার ইটালি থেকে ফ্রান্সে যায়, তখন তো অলরেডি হচ্ছে একটা গুপ্তধনের ব্যাপার স্যাপার, আমি একটা টুইস্ট না দিই, গুপ্তধনের ব্যাপারটা যখন আপনি পড়বেন তখন আপনার কাছে একটা গালম দাঁড়া যাওয়ার ব্যাপার স্যাপার চলে আসবে। তো তখন ও হচ্ছে তোমার ইতালি থেকে ফ্রান্সে যায়, ফ্রান্সে গিয়ে হচ্ছে যে সবচেয়ে দামি জমিটা কিনে, বাড়ি কিনে, সবচেয়ে দামি গাড়ি কিনে, এবং পুরা এলিট ক্লাসে তাকে নিয়ে একটা হই হল্লা শুরু হয়ে যায়, এটা আসলে কে, ওই যে পাওয়ার। এবং একটা জিনিস হচ্ছে যে ও যখন সৈনিক প্রধানের বাসায় যায় তখন দেখলো যে ওর যে বিয়ে হতে চাওয়া যে মানুষটা, ও এখন সৈনিকের স্ত্রী আর কি। ওই জায়গা থেকেও যে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, যে যা হয়েছে হয়েছে, এখন হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে এইভাবে। সো এই যে আমাকে রিভেঞ্জের যে ব্যাপারটা, এটা একটু বলো যে এটা তোমার কেমন লেগেছে? যে কেউ চাইলে তো ঠুস ঠুস করে গুলি মেরে শেষ করে দিতে পারতো, বাট ও সেটা চাই নাই। ও পড়াশোনা করেছে, সব কিছু নিয়ে ও নিজেরা ক্লাস আপার করেছে। ও একটা জিনিস এডমান দান্তেজ বলে যে তথ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, খবর, হাঁড়ির খবর, ডেটা, যে কে কী করতেছে, তিনজনের কে কী করেছে আগে, সেভাবে টান দিয়ে নিয়ে আসা। সো এইটার না এত সুইট একটা ব্যাপার স্যাপার, এটা তোমার কাছে কেমন লেগেছে? এই যে তুমি যে বললা যে তথ্য,
তথ্যর থেকেও বড় কথা কিন্তু আমরা একটা মানুষের প্রতি তার রিভেঞ্জ নিব, সেটা যে কোনো ধরনের জিনিসের জন্যই হোক। একটা মানুষকে শারীরিকভাবে যতটা না আঘাত করা যায়, রিভেঞ্জের ক্ষেত্রে মানসিক অত্যাচার দিয়ে ঠিক ততটা করা যায়। মানে তুমি একটা থাপ্পড় মারলা, ব্যথাটা একটু পর চলে গেল, বাট তুমি একটা মানুষকে হিট করলা কথা দিয়ে কিংবা এমন একটা যন্ত্রণা দিয়ে যেটা হ্যাঁ যেটা তার মাথায় 24 ঘন্টা ঘুরতে থাকবে, এর থেকে যন্ত্রণার আর কিছু নাই। আর এই ট্রিক্সটাই এই বইয়ে রাইটার ইউজ করছে, যে আমি রিভেঞ্জ নিব, বাট এই রিভেঞ্জটা কোনো গুলি করে হবে না, এই রিভেঞ্জটা কোনো মানে খুন খারাপে কিছুই না। এই বইয়ে কিন্তু হত্যা জিনিসটা নাই, মানে আমি তোমাকে হত্যা করছি এই ব্যাপারটাই নাই এখানে, এই জন্য বইটা এত আসলে আমি যখন এই বইটা শোনা শুরু করছিলাম তখন আমি ভাবছি যে ও বের হয়ে একদম মারেটারে গুলি টুলি করে গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবে আবার। বাট যখন গল্পটা চলতে থাকলো আমি দেখলাম ও গার্লফ্রেন্ডকে দেখলো, মানে যে তার এক্স গার্লফ্রেন্ড ছিল, তার গার্লফ্রেন্ড তাকে চিনতেও পারলো, বাট ও পুরো ডোন্ট কেয়ার হয়ে ওর যে স্ট্রেইট একটা মাইন্ডসেট ওখানেই থেকে গেল। মানে নিজের ইমোশনসকে এতভাবে স্ট্রংলি নিজেই কন্ট্রোল করা, কিংবা আমি একটা মানুষের উপর রিভেঞ্জ নিব এবং সেটা ন্যাচারালি, মানে কোনো খুন খারাপই হবে না, আমি কথা দিয়ে তোমার ঘুম হারাম করে দিই, আমার কথা, আমার ক্ষমতা, আমার টাকা, এই জিনিসটা পুরো হিট করে বইটা শোনার সময়। আমি যেহেতু শুনছি আমি জানি না এই বইটা পড়লে আমি হয়তো কাঁদতাম ওই জায়গাটায়, মানে বই শোনার থেকে পড়ার সময় একটু বেশি অ্যাট্রাক্ট ফিল হয় তো। এবং হচ্ছে এডমান্ড দান্তেজের চরিত্রটা, অ্যাবে ফারিয়া তো আছে, এডমান্ড দান্তেজের যে চরিত্রটা এটা আসলে কেন প্রিয় হয়ে ওঠে, কারণ দেখো আমরা তো এখন বাচ্চা মানুষ অবভিয়াসলি, সো আমরা পড়তেছি যে আমরা হচ্ছে যে মানে একটা স্টোরির ক্ষেত্রে হয় কি, নায়ক তো আমি নিজে হয়ে যাই, যে আমি হচ্ছে বের হলাম, বের হয়ে হচ্ছে আমার কোটি কোটি টাকা, ফ্রান্স, আমি তো ধরো তোমার একটা মুভি দেখেছিলাম মিডনাইট ইন ফ্রান্স মেবি মুভিটার নাম ভুলে গেছি আমি। তো ওখানে দেখানো হয় ফ্রান্সের সৌন্দর্য এসে, আমি যখন দেখতেছি যখন ফ্রান্স যাচ্ছে, ফ্রান্সে গিয়ে সবচেয়ে দামি বাড়িটা কিনলো, ঠিক আছে, সবচেয়ে দামি গাড়ি কিনলো, মানে ঘোড়া কিনলো, এবং হচ্ছে সে এলিটদের সাথে মিশতেছে, তখন মনে হইতেছে আমি তো এলিট, আমি তো হচ্ছে ঘোড়া কিনছি, বাড়ি কিনছি। এই জন্য এই ব্যাপারটা এত চমৎকার লাগে। আর ওই যে বললা যে আবেগকে নিয়ন্ত্রণ করা আর কি, আমার উদ্দেশ্য হচ্ছে রিভেঞ্জ নিব আমি, বাট কেউ জানতে পারবেন যে এটা রিভেঞ্জ ছিল বা কিছু একটা ছিল। এই বইয়ের এই জায়গাটা আসলে এই জন্য এতটা দারুণ। এই বইয়ের একটা লাইন আছে খুব সুন্দর, যে সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতে এসে ধরা দেয়। এই লাইনটা হচ্ছে অ্যাবে ফারিয়ার, এবং অ্যাবে ফারিয়া ইজ আ ওয়ান্ডারফুল ক্যারেক্টার। এই বইয়ের কিন্তু মেইন ক্যারেক্টারের যে হাইলাইটস এই পুরাটাই আসে তার কো ক্যারেক্টার থেকে, হ্যাঁ অ্যাবে ফারিয়া থেকে। হ্যাঁ মানে এই বইয়ের যত কাহিনী সব কিন্তু একটা মানুষের বুদ্ধি, একদম একদম। এবং অ্যাবে ফারিয়া হচ্ছে যে তোমার কিভাবে জেলে গেল সেটা যদি একটু স্পয়লার দিয়ে আমরা বলে দিই, যে অ্যাবে ফারিয়া হচ্ছে তোমার সচিব ছিল, সে চেয়েছিল যে হচ্ছে দেশের একটা মন্ত্রীকে ধরে এবং একটা স্বপ্নের মতো একটা দেশ গড়বে, ওই জন্য হচ্ছে যে সে শুরু করে আর কি তাকে বুদ্ধি দেওয়া, কিন্তু ওই মন্ত্রী গিয়ে বলে দেয় ওপর মহলে, তখন হচ্ছে অ্যাবে ফারিয়াকে দেশদ্রোহী হিসাবে হচ্ছে এই জায়গাটাতে নিয়ে চলে আসে। এই বইয়ের হচ্ছে তোমার ধরো রাজনৈতিক প্রেক্ষাপটও অনেক স্ট্রং, যে তোমার নেপোলিয়নকে যখন ক্ষমতা থেকে চ্যুত করা হয়, নেপোলিয়ন যখন আবার ক্ষমতায় আসে তখন আবার এই যে যারা ছিল তোমার এই যে ব্যাংকার, সৈনিকের প্রধান, তার শত্রুরা, এটা কিন্তু আবার গা ঢাকা দেয়। পরে হচ্ছে যখন আবার নেপোলিয়ন ক্ষমতা থেকে চলে যায় তখন হচ্ছে যে আবার এইভাবে চলে আসে। এই বই আসলে আমরা গল্প করে না এই বই শেষ করতে পারবো না। এটা এমন একটা বই যেটা হচ্ছে আপনাকে শেখাবে যে নর্মাল রিভেঞ্জ যে ব্যাপারটা সেটা কিভাবে খুবই তাড়াতাড়ি আপনার গতানুগতিক ওয়েতে না গিয়েও এলিট ক্লাসে গিয়ে কীভাবে নেওয়া যায়। দ্বিতীয়ত আপনাকে শেখাবে যে আপনি জীবনে যখন শেষ সূর্যটা দেখে ফেলেছেন বলে আপনি ভাবছেন, কিন্তু ঈশ্বর হয়তো বা আপনার জন্য এখনও 100 বছরের সূর্য বাঁচায় রাখছে আপনার দেখার জন্য। ধরো আমাদের গল্পের নায়ক এডমান্ড দান্তেস যখন হচ্ছে তোমার জেলে যায়, তার কিন্তু হচ্ছে সৃষ্টিকর্তার উপর সব বিশ্বাস হারায় যায়, এবং হচ্ছে তার জীবনের প্রতি আসলে সব হোপ হারায় যায়, যে আমার তো সারাদিন অন্ধকারের মধ্যে থাকবো, 3 বেলা খাবার দিবে, জীবনে আয়ু শেষ হয়ে যাবে, আমরা মারা যাব। এবং যেটা আমি আগেও বলেছিলাম যে এই শ্যাডো ডিপ নিয়ে একটা হচ্ছে যে কথা প্রচলন ছিল যে জীবিত অবস্থায় কেউ কখনো শ্যাডো ডিপ থেকে বের হতে পারে না। সো এই যে সৃষ্টিকর্তার প্রতি হোপ হারায় যাওয়া, তারপরে যে ব্যাপারটা একটু যদি বলো মাইশা। এই যে তুমি বললে সৃষ্টিকর্তার প্রতি হোপ হারায় ফেলাটা, এই গল্পের কিন্তু মেইন মোটোটা অন্য জায়গায়, যে তুমি যে কোনো
পরিস্থিতিতে যেখানেই থাকো না কেন তোমাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। True. তুমি যদি ভাবো যে আজকে রাতেই আমার লাইফের সব শেষ, আমি হয়তো মরে যাব 2 ঘন্টা পর, বাট না, সৃষ্টিকর্তা যে ওই 2 ঘন্টা তোমার 20 বছর করে দিতে পারে লাইফ টাইম, এটা খুব বড় একটা ম্যাজিক এই বইয়ের। এবং আমার কাছে মনে হয় কি এই বইটা না, আমরা আমাদের নিজের লাইফেও না কিছু একটা হলে বলি আল্লাহ আল্লাহ আমার সাথে এটা করলো, বা এটা আমার সাথেই কেন হইলো, বাট ওই যে একটা কথা আছে না যে যা হয় ভালোর জন্য হয়, আল্লাহ যা True, করে true. ভালোর জন্য করে। এই বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের থাকতে হবে যে সৃষ্টিকর্তার প্রতি তোমার অগাধ বিশ্বাস না থাকলে তুমি লাইফের নেক্সট সিচুয়েশন কি হচ্ছে এটার প্রতি বিশ্বাস রাখতে পারবে না। অবশ্যই। আর এই বইটা যেহেতু ধর্মীয় বই না, হুম, নাস্তিক আস্তিক এই ব্যাপারগুলো নিয়েও আমরা আলোচনা করতেছি না, বই যে কাহিনীটা আছে আমরা হ্যাঁ সেটা নিয়েই আসলে বলতেছি। বাট ওই যে একটা বললা যে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে, এই ব্যাপারটার উপরে বিশ্বাসী মানুষদের সংখ্যা কম। এই ব্যাপারটার উপরে বিশ্বাসী সংখ্যা মানুষ কম হওয়ার জন্য সাকসেস হওয়া মানুষের সংখ্যাও কিন্তু কম। হয়তো বা এই এই বইয়ের ভেতরে যে জিনিসটা দেখায় সেখানে হচ্ছে তুমি বিশ্বাস রাখো, তুমি ওই বিশ্বাসের ফলটা পাবা। হুম হুম মানে তুমি যে বিষয়ে বিশ্বাস রাখো না লাইফে, ওই জিনিসটা তোমার কাছে ফিরে আসবে। আমাদের ধর্মে কিন্তু একটা কথা বলে যে তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা কিন্তু এই বইয়ে ফুটে উঠছে। আমার আরেকটা কথা এখানেও বলে, এই বই দেখাইছে যে শুধু তো অপেক্ষা করলে হবে না। এই যে হ্যাঁ, একটা কাজ কথা করতে বলে হবে। যে সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনি এসে হাতে ধরা দেয়। ইটস আ বিউটিফুল লাইন। মানে এটা মানে যদি মানুষ করতে চায়। একটা কথা হচ্ছে যে একটা ব্যাপার স্যাপার নিয়ে আমরা সবাই হচ্ছে যে খুবই কনসার্ন এখন, যে নেভার গিভ আপ আমরা বলি সবাই, হ্যাঁ, বাট আমরা জানি না আসলে কয়জন পালন করি যে কখনো ছেড়ো না, কখনো ছাড়তে নাই নিজের স্বপ্নগুলোকে। এটা দেখো তোমার হাজারি ঠাকুরের সেই আদর্শ হুন্দি হোটেল বলো, সেই মানে তোমার চাঁদের পাহাড় বলো, কিংবা আমাদের দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো বলো, প্রত্যেকটা সাহিত্য বা প্রত্যেকটা ফিকশনাল অর্ডগুলা এই ব্যাপার স্যাপারগুলোকে না আমাদের মধ্যে ইনপুট করে দেয়। আমরা হয়তো সরাসরি কেউ ধরতে পারি, হুম, সরাসরি কেউ নিতে পারি, কেউ পারি না। যে নেভার গিভ আপ, তুমি মানে স্বপ্ন কখনো আসলে ছেড়ো না। ধরো আমাদের যদি অ্যাডমান দান্তেজের কথাই বলি, যে এই বই এত চমৎকার অনেকগুলো টপিক নিয়ে কথা, যে ব্যাংকার, সে ব্যাংকারের ব্যাংক কিভাবে সে নষ্ট করে। যে সে দেখো তার জায়গা থেকে লোন নিয়ে দিচ্ছে, আরেকটা হচ্ছে আর্জেন্টিনার হুম, গৃহযুদ্ধ হুম, হুম, চলতেছিল, হুম। ওখানকার যে বিদ্রোহী দল তাদেরকে লোন নিয়ে দিয়েছে, এই ব্যাংকার বুঝতেও পারে নাই। পরে হচ্ছে ফ্রান্সের সাথে আর্জেন্টিনার হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হয়েছে। হ্যাঁ, সো মানে এত জায়গায় এত সুন্দরভাবে প্ল্যান করা, এই জন্যই মনে হয় এটা একটা গল্প হয়ে উঠেছে, একটা বই হয়ে উঠেছে। না হলে তো তুমি আসলে ওই যে রাগের যে ঢুসঢুস করে গুলি মেরে সবাইকে মেরে ফেললা। কিন্তু প্রত্যেকটা টপিক প্রত্যেকটা মানুষের জন্য আলাদাভাবে ভাবা, সেই ভেবে তাদেরকে সেইভাবে কাজ করা, ইটস আ বিউটিফুল ব্যাপার। আরেকটা হচ্ছে অ্যাডভান ডান্তেসকে একটা কথা বলে যে ঈশ্বরের হাতের বজ্র হয়ে তাদের ও মানে প্রতিশোধ নিবা। কিন্তু হচ্ছে মানে ওই যে একটা ব্যাপার থাকে না যে তুমি ঈশ্বরের হাতে বজ্র হয়ে তুমি প্রতিশোধ নিচ্ছ, কিন্তু যখন নিজে তুমি তো আমি তো সুপার পাওয়ার, আমি তো অনেক কিছু, আমি তো চাইলে সব কিছু শেষ করে দিতে পারি। তো এটা হতে কিন্তু অ্যাবে ফারিয়া নিষেধ করেছিল। অ্যাবে ফারিয়া যে ব্যাপারগুলো অ্যাডমান দান্তেসকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, ওই যে জেলখানার মধ্যে তাকে রাজনীতি নিয়ে শিখিয়েছে, তাকে হচ্ছে তোমার এলিট ক্লাসে যে বিহেভিয়ার সেটা নিয়ে শিখিয়েছে, প্রত্যেক না আমি দেখেছি আমাদের লাইফের সাথে খুব বেশি রিলেট করা এত সুন্দরভাবে। এবং অ্যাবে ফারিয়াকে যখন জিজ্ঞেস করে যে তুমি মানে অ্যাডভান দান্তেস যে তুমি আমার জন্য এত কিছু করতেছো কেন, ও জাস্ট একটা লাইন বলছিল যে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস হারাই গেছো, সেটা তো আমি হতে দিতে পারি না। আবার আমরা এদিক চলে আসছি যে হ্যাঁ। বিশ্বাস জিনিসটা কত ইম্পর্ট্যান্ট একজনের লাইফে। শুধু ঈশ্বরকে না, নিজের উপরও না বিশ্বাস থাকতে হয় যে আমি এই কাজটা করতে হুম পারবো, হুম কিংবা আমি চাইতেছি, হোক না হোক এটা আমি পরে দেখে নিব, বাট আমি চেষ্টা করি। চেষ্টা করার মতো বিশ্বাসটাও নিজের উপর থাকা উচিত। আর এই বইয়ের সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে আমাকে যে বিট্রে করলো বা যে আমার খারাপ চাইলো, আমি তার ভালোও চাবো না, খারাপও চাবো না। আমি জাস্ট তাকে ফিল করাবো যে তোমার সাথে খারাপ হলো তোমার কি সিচুয়েশনটা হয়। মানে পুরো ইমোশন নিয়ে খেলাটা খেললো, কিন্তু ও কারো ভালো চাইলো না, খারাপও চাইলো না। জাস্ট ফিল করাইলো যে আমি যেটা ফিল করছি ওটা তুমি একটু ফিল করো। একদম একদম। আহ, আচ্ছা, এই বইয়ের না হচ্ছে যে তোমার এই যে অ্যাডভান দান্তেস যখন শ্যাটো ডিপ থেকে বের হয়, হ্যাঁ, এটা তোমার কেমন লাগছে? মানে চিন্তা করো, একটা টুইস্ট ছিল কি যে
কেউ কখনো স্যাডো-দ্বীপ থেকে জীবিত অবস্থায় বের হতে পারে না। আমি যখন আমি এখানে স্পয়লার দেই। ও হচ্ছে সাগরে লাফায় পড়ে হ্যাঁ, এবং ও যে মোমেন্টে সাগরে লাফায় পড়ছে, ওই মোমেন্টটা যখন শুনতে থাকবে কেউ, ওই ভয়েস, সাউন্ড সবকিছু দিয়ে না মানে এটা একদম। এক্সপ্লেইন করা যাবে না। মনে হচ্ছে মানে নিজে একটা হ্যাঁ, মুক্তি মনে পেল হচ্ছে জীবন আমি লাফ থেকে। দিয়ে দিলাম। কি হইলো এটা? এবং ওই মোমেন্টটা আমি ২ বার শুনছি। মানে শুনলাম, আবার একটু পিছায়ে আবার ওই জায়গাটা শুনলাম যে আচ্ছা ও কি সত্যিই লাফ দিল? এখান থেকে তো কেউ বের হইতে পারে না। ও কেমনে লাফ দিল? মানে এই সিচুয়েশনটা কিংবা এই বইয়ের যে ড্রিমি একটা ভাইব, আমি খুব কনফিউজ ছিলাম যে এটাকে আমি কোন কাতারে ফেলবো, হিস্ট্রিক্যাল ফিকশন নাকি মানে কি বলবো আমি নিজেও ঠিক বুঝতেছিলাম না। এবং যখন এত টুইস্ট হচ্ছে, এত কাহিনী হচ্ছে, এটাকে কি আমি অ্যাডভেঞ্চার বলবো, রোম্যান্স বলবো, বলবোটা কি আমি আবার আসলে? গুপ্তধন আছে। হ্যাঁ, মানে মিস্টেরিয়াস, মানে সব কিছু মিলায় আমি নিজেই কনফিউজ ছিলাম যে আচ্ছা এই বইয়ে এত টুইস্ট কেন? এক্স্যাক্টলি। এবং ধরো যদি আমরা এখন আলেকজান্ডার দুমাস নিয়ে একটু কথা বলি, যে তার আরেকটা খুবই পপুলার বই হচ্ছে থ্রি হ্যাঁ। মাস্কেটিয়ার্স, এবং হচ্ছে আবার 20 ইয়ার্স আফটার নামে একটা বই আছে। লেখকের এই মানে একটা লেখকের ধরো এই যে ব্যাপার স্যাপারগুলো, যে রাজনীতি নিয়ে লেখা, সৈনিক নিয়ে লেখা, এলিট ক্লাব নিয়ে লেখা, তারপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, একটা মানে আমি তোমাকে বলি মাসুদ রানা বা তিন গোয়েন্দা আমাদের কেন এত পপুলার, কেন এত পছন্দ, কারণ কি মাসুদ রানা যা কিছু করে, এই যে ডিটেকটিভ, দেশ বিদেশ, এগুলো না নিজে ফিল করতে পারে যে আচ্ছা আমি মাসুদ রানা, আমি মনে হয় হচ্ছে তোমার কিশোর পাশা, ঠিক আছে, তখন মজা লাগে যে আচ্ছা ফিকশন ওয়ার্ল্ডে তো এইটাই মজা, যে আমি বিশাল কিছু হয়ে হচ্ছে যে দেশকে শাসন করতেছি, আমি হচ্ছে যে বা মানুষজনকে বাঁচাইতেছি মাসুদ রানা হয়ে, আমি হচ্ছে অ্যাডমান দান্তেজ হয়ে হচ্ছে তোমার বাড়ি টাড়ি সব কিনতেছি, রিভেন্স নিতেছি। সো ফিকশনাল ওয়ার্ল্ডের এইটা একটা মজা। আলেকজান্ডার দুমস যে লেখাগুলো তুমি যদি আফটার 20 ইয়ার্স পড়ো বা শুনো, আচ্ছা। তখন ওখানে দেখবা যে কিভাবে হচ্ছে তোমার ক্ষমতা থেকে এক বড় ভাইকে তোমার হচ্ছে যে ইয়া করা হয়, মানে ধরো রাজার রাজত্ব পায় দুইজন পাবে, দুই ভাই ওরা, তার মধ্যে এক ভাইকে সে হচ্ছে শিকল বন্দি করে দেয়। 20 বছর ধরে একটা মানুষের মাথায় হচ্ছে তোমার ইয়া ছিল, জাস্ট শিকল, মানে একটা মুখোশ ছিল, যে মুখোশ থেকে ও কখনো বের হয় নাই, ও জানে না ওর চেহারা কেমন দেখতে। 20 বছর একটা লোহার মুখোশ হচ্ছে তোর মাথায় থাকে। এটা হচ্ছে 20 ইয়ার্স আফটারে আলোচনা করে, মানে এই গল্পটা আর কি। সো আলেকজান্ডার দুমস ইজ ওয়ান্ডারফুল ক্যারেক্টার। ও হচ্ছে যে তোমার ওই তখনকার রাজনৈতিক ব্যবস্থা, তখনকার ধর্মীয় ব্যবস্থা, তখনকার পাওয়ার ব্যাপার স্যাপার নিয়ে এত সুন্দরভাবে বইগুলো লিখেছে যে তুমি যখন ওর থ্রি মাস্কেটিয়ার্স বা সব কিছু পড়বা, তখন না তোমাকে আরও ডিপ ড্রাইভ করতে মন চাইবে যে আচ্ছা ওই সময় ক্যাথলিক ধর্ম ব্যবস্থা কীরকম ছিল, ওই সময় হচ্ছে নেপোলিয়ন কী কী করতে চাইছিল, এই ব্যাপারগুলো। তারপর হচ্ছে তুমি থ্রি মাস্কেটিয়ার্স পড়লে তখন দেখবা যে ব্রিটেনের সাথে ফ্রান্স, ইটালির একটা যে কোন্দল বা রাজার এই যে ব্যাপার স্যাপারগুলো। সো ইটস ওয়ান্ডারফুল। তোমার কাছে শেষ যদি কিছু বলতে চাই, যে তুমি থ্রি মাস্কেটিয়ার্স পড়ছো? শুনছি, পড়ি নেই। আচ্ছা, এই দুইটা মিলে তুমি আলেকজান্ডার দুমাসকে কি বলবা? আমি আগে বইটার হুম, কথাটা শেষ করি। এই বইটা পড়তে, পড়তে আমি ২ টা জিনিস ফিল করছি। কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করতে হয় না। মানে লাইফে যেকোনো সিচুয়েশনে নিজের কথা শুনতে হয়। ট্রু। আমি আমার লাইফে কী করবো এটা পুরাই আমার ডিসিশন, এবং আমি যদি সেখানে ভুল করি আমার রিগ্রেট থাকবে না। বাট আমি তোমার কথা শুনে কিছু একটা করলাম, কিছু হইলো, আমার মনে রিগ্রেট থাকবে এবং কারণে অকারণে আমি মনের ভুলেও তোমাকে একবার না একবার খোঁটা দিয়ে ফেলবো। আর সেকেন্ড কথাটা হচ্ছে, একটা কথা আছে যে প্রকৃতি কখনো কারো কাছে ঋণী থাকে না। হুম, হুম। এই কথাটা খুবই চলে এবং আমি জানি না এটা আমি কার বইয়ে পড়ছি। এবং এই কারো কাছে যে ঋণী থাকে না, এইটা আমাদের রেগুলার লাইফেও হয়, কিন্তু আমরা কখনো ফিগার আউট করতে পারি না। বাট এই বইয়ে আঙ্গুল দিয়ে দেখায় দিবে যে তোমার সাথে যেটা হয়েছে বা তুমি যেটা কারোর সাথে করছো এটা তোমার কাছে ফিরে আসবেই। তুমি চাও না চাও এই পৃথিবীতেই তোমাকে তোমার পাপের শাস্তি ভোগ করে যাইতে হবে। এই ২ টা জিনিস এই বইটা পড়ার পর আমার খুব বেশি রিয়েলাইজেশন ছিল। আর আমি যদি লেখককে নিয়ে কথা বলতে চাই, আমরা বিশ্বযুদ্ধের আগের কাহিনী, পরের কাহিনী এগুলো কিন্তু খুব কম মানুষ ঘাটাঘাটি করি। হুম, হুম। কিন্তু ওনার এই বইটা পড়লে রাজনৈতিক অবস্থা, ব্যবসা, কার জীবনে কি চলতেছে, তখন কে কার শত্রু, কে কি নিয়ে মারামারি করতেছে, কিংবা কে কোন জিনিসটার জন্য মারামারি করতেছে, এগুলো খুব বোঝা যায়। মানে আমাদের এখনকার বিশ্বের যে পরিস্থিতি, এটা যে এখন না, এটা যে ১০০ তখনও ২০০ ছিল, বছর হ্যাঁ। আগে থেকে, এইটা খুব সুন্দরভাবে এই বইগুলোতে ফুটায় তোলা হয়। আমার কাছে মনে হয় যারা একটু ইতিহাস পড়তে পছন্দ করে এই বইগুলো তাদের জন্য খুব ভালো হবে। মানে একদম। সব ধরনের সে মজাই পাবে, সেটা হ্যাঁ, রোমান্স মানে হোক কিংবা অ্যাডভেঞ্চার হোক, ফিকশন হোক, হিস্টোরিক্যাল ফিকশন হোক, যে কোনো কিছু হোক। ট্রু। এই এই সেম ফিলিংসটা আমারও আসছে যে কোনো বইয়ে যখন আমি রাজনৈতিক ব্যাপার-স্যাপার পাই
বা হচ্ছে ওই যে বিশাল ক্ষমতার ব্যাপার-স্যাপার, তারপর ছোটবেলা থেকে তো গুপ্তধনের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছেই। কারণ হচ্ছে ফেলুদাকে গুপ্তধনের হচ্ছে আমরা সংকেত যখন সলভ করতে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। হচ্ছে যে আমরা হচ্ছে ওই যে কিশোর মশাকে আমরা গুপ্তধন উদ্ধার করতে দেখছি। তারপর নিজে, নিজে তো মনে হয় কোনো একটা ব্যাপারে পেয়ে গেলে তো ভালোই হয়। ঠিক আছে? এবার বসুন্ধরাতে এসে আমরা ফ্ল্যাট কিনতাম। সো সবকিছু মিলায়া না, আলেকজান্ডার বসুন্ধরায় ফ্ল্যাট কেনা উচিত না। আরো ২০ বছর পরে কেনা উচিত। সো সবকিছু মিলায় বেশ ভালো। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থ্রি মাস্কেটিয়ার্স যে গল্পই আপনারা পড়েন, আমার মনে হয় আপনাদের কাছে চমৎকার লাগবে। অ্যান্ড পড়লে অবশ্যই আমাদেরকে জানায়েন। আমার ব্যক্তিগত জীবনে সবচেয়ে পছন্দের একটা বই এইটা। কারণ এই বই পড়ার পর না আমি আমার লাইফের কিছু রিয়েলাইজেশন পাইছি যে নেভার গিভ আপ। তারপর হচ্ছে অনেক ব্যাপার-স্যাপার আপনার লাইফের সাথে রিলেট করতে পারবেন, যেটা সবচেয়ে চমৎকার একটা ব্যাপার। সো আজকের মতো ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা। আল্লাহ হাফেজ।